নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ফের এ রাজ্যের এক বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ। ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটিশ এখনও পাননি বলে জানিয়েছেন অঞ্জলি। বিষয়টি নিয়ে রাজ্য সরকার রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় সরকারকে একযোগে তোপ কংগ্রেস সিপিএমের। দেখুন। আলিপুরদুয়ারের ফালাকাটায় মহিলার নামে এনআরসির নোটিশ। ফালাকাটা থানার জটেশ্বর গ্রামের বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকারের কোকরাঝাড় ফরেনার্স ট্রাইব্যুনাল। নোটিশে যদিও জেলার নাম দেওয়া হয়েছে কোচবিহার। বিষয়টি প্রথম সামনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ জানান। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। বিবাহ সূত্রে 25 বছর ধরে অঞ্জলি ফালাকাটায় থাকেন। যদিও তাঁর বাপের বাড়ি অসমে, ভোটার বা আধার কার্ডে তাঁর ঠিকানা ফালাকাটারই রয়েছে। এমনকি এই এলাকাতেই ভোট দেন তিনি। নোটিশ হাতে পাননি অঞ্জলি, কিন্তু শুনেছেন এমন এক নোটিশ এসেছে। স্বভাবতই চিন্তায় অঞ্জলি ও তাঁর পরিজনেরা। বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। কতদিন ধরে বসবাস করছেন এখানে জটেশ্বরে? 30-35 বছর হবে। তো এই যে এরকম একটা দেখা যাচ্ছে যে এনআরসির একটা নোটিশ আপনার স্ত্রীর নামে ইস্যু হয়েছে, ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনারা? আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তো হঠাৎ করে কালকে শুনলাম, আমার কথা আসেই না। এ বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ফালাকাটার বিধায়ক ও বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন। তাঁর দাবি, এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি করছে সেটা পরিষ্কার। অদ্ভুত এক প্রক্রিয়া। সরকারি চিঠি সরকারের কাছে যদি এসেও থাকে, সেটি এখনো যার চিঠি তার কাছে পৌঁছালো না, কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছে গেল। এটা পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে যে রাজনীতি করছে সেটা এখান থেকেই পরিষ্কার। বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে গলা চড়িয়েছে কংগ্রেস ও সিপিএম। এখন যেটা চেষ্টা করছে নির্বাচন কমিশন, সেটা আমরা বলেছি, ভোট অধিকার হরণ করার চেষ্টা করছে। এই ভোট অধিকার হরণ করার যদি কোনো চেষ্টা হয়, কংগ্রেস তার বিরোধিতা করবে। এই যে প্রক্রিয়াটা চালু হয়েছে না, এই যে অনুপ্রবেশের তত্ত্ব খড়া করেছিলেন মমতা, তার সুযোগ নিচ্ছে এখন বিজেপি আরএসএস। নোটিশ এসছে, তার বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ করতে হবে। মাস রেজিস্ট্যান্স দরকার, নোটিশ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের নামে অসম সরকারের এনআরসি নোটিশ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাজ্যের নাক গলানো উচিত কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা হায়দার আনসারি, রয়েছেন বিজেপি নেতা অলোক মিত্র। আপনাদের দুজনকে স্বাগত জানাবো। আমি প্রথমে হায়দার সাহেব আপনার কাছে আসব। কেন বলুন তো যে একের পর এক এই রাজ্যের বাসিন্দার কাছে এইভাবে এনআরসি নোটিশ আসছে আর তা পাঠাচ্ছে অসম সরকার এই রাজ্যের বাসিন্দাদের? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বিষয় আমাদের দেশের জন্য যে আজকে পশ্চিমবাংলাকে যেইভাবে টার্গেট করা হচ্ছে। শুধু পশ্চিমবাংলা কেন, আসামও তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে, ইন্ডিয়া থেকে বাইরে না। আজকে কুচবিহারে উত্তম কুমারের সঙ্গে করা হলো। তারপরে উত্তম কুমার জীবন জগতে নিজের জীবনের মধ্যে একদিনও আসাম যায় না, তারপরে ওনাকে নোটিশ পাঠানো হলো। এবার আমাদের ফালাকাটা যে আমাদের দিদিকে অঞ্জলি শীলকে যে নোটিশ পাঠালো আসাম গভর্নমেন্ট, আসাম থেকে, সেটা কি ভিত্তিতে কিভাবে পাঠাইলো আজকে স্পষ্ট আছে সেই নোটিশটা। তো এটা একটা হিটলার সাইড মধ্যে যা ইচ্ছা তাই গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে বলে ইভেন পশ্চিমবাংলাকে যেইভাবে টার্গেট করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কখনো ভাষা নিয়ে টার্গেট করা হচ্ছে। দিল্লিতে মাছ বিক্রি করতেছে বলে মাছ বিক্রি করা যাবে না, মারা হচ্ছে। গুজরাটে যে শ্রমিকরা কাজ করতেছে, বাংলা বলতেছো নাকি তুমি বাংলা বলো, বাংলা বলে বাংলা বলার জন্য মার খাচ্ছে। তো আজকে এনআরসি তালিকাতে পশ্চিমবাংলায় বসবাস করতেছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, যা যা যাবতীয় জিনিস নাগরিক প্রুফ করার জন্য সে প্রত্যেকটা জিনিস থাকাকালে পশ্চিমবাংলার মানুষকে আসাম থেকে এনআরসির তালিকাতে কিভাবে আনলো, সেই জবাবটা কিন্তু বিজেপিকে দিতে হবে, নরেন্দ্র মোদী সরকারকে দিতে হবে, হেমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া উচিত। কিন্তু ওরা এটা না করে আমাদের যারা এই পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেতারা আছে
তারা জবাব দিক যে কুচবিহারের ওই রাজবংশী যে আমাদের ভাই দাদা তার কিভাবে নোটিশ আসলো। আজকে আমাদের আলিপুরদুয়ার জেলাতে যে ফালাকাটার যে দিদির কাছে এনআরসি তালিকাতে যুক্ত, একদিকে ওর স্বামীর নাম নাই এনআরসিতে আর একদিকে ওর ওয়াইফের নাম আছে, এটা তো লজ্জাজনক হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে যে একটা গভর্নমেন্টের পাওয়ার নিয়ে ছিনিমিনি খেলা করা হচ্ছে। এটা আমরা নিন্দা করি। আর আমাদের যে দিদির কাছে এনআরসি যে নোটিশ আসছে তার পাশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশে আছে, আমরা পুরো তৃণমূল কংগ্রেস পাশে আছি। যখন পর্যন্ত মমতা ব্যানার্জি আসে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমিনও বিজেপি ছিনিয়ে নিতে পারবে না, আর কোন গরিব মানুষকে হেনস্থা করতে আমরা দেব না, সেই বার্তা আজকে দিদি দিয়েছে। আর আমরা তৃণমূল কংগ্রেস সবাই ওনাদের পাশে আছি। অলোকদা, আমি আপনার কাছে আসবো যে একের পর এক পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এবং বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে, এর আগেও একজনের দেখলাম, তারপর আবার আর একজনের কাছে এই এনআরসি নোটিশ কেন আসছে, আর তা অসম সরকার পাঠাচ্ছে বাংলার মানুষকে এনআরসি নোটিশ। অলোকদা, শোনা যাচ্ছে আমার কথা? অলোকদা শুনতে পাচ্ছেন? কোনোভাবে অলোকদা হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না যান্ত্রিক গোলযোগের জন্য। হায়দারদা শুনতে পাচ্ছেন কি আমার কথা? শুনতে পাচ্ছি। যেটা জানতে চাইবো যে এই যে কোথাও গিয়ে বারবার করে তো অভিযোগ করছে, আমরা দেখলাম যে অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যাদের ভাষা মাতৃভাষা যাদের বাংলা তারাই বাংলাদেশি, এবং তারপরেই দেখা যাচ্ছে যে একের পর এক এই এনআরসি নোটিশ আসছে। কোথাও গিয়ে কি এটা পুরোটাই যে বাঙালির উপরে এই আক্রমণটা, এই কোথাও গিয়ে বাঙালিকে হেনস্থা করার একটা নতুন পদ্ধতি? 100%। এটা তো হেমন্ত বিশ্ব শর্মাকে নেই, এটা তো নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। যিনি নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বাংলাতে এসে জয় মা কালী, দুর্গা মা কালীর স্লোগান দিল, জয় শ্রীরামকে বাদ দিয়ে দুর্গা মা কালী আর স্লোগান দিল। উনি বাংলাতে কথা বলার চেষ্টা করলো, তাহলে তো নরেন্দ্র মোদীকে হেমন্ত বিশ্ব শর্মা বিরোধিতা করতেছে। তো আজকে বাংলাতে ওনারা সত্তাতে নাই, বহুবার চেষ্টা করার স্বার্থে পুরা ফোর্স লাগাইলো। আপনার কয়েকটা মুখ্যমন্ত্রী আসলেন, যোগী আদিত্যনাথকে নিয়ে আসলেন, মহারাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেক জায়গার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চেষ্টা করলেন, তারপরে বাংলাতে সত্তা দখল করতে পারে নাই। তো তারই রাগ ওনারা এইভাবে বের করছে। আজকে শুধু আসামে কেন, আজকে একটু আগে আমরা বললাম এই যে দিল্লিতে কয়েকদিন আগে যারা মাছ বাজার, ওইখানে বেঙ্গলি একটা কলোনি আছে, আমি আসবো অনেকটা কাছে আসবো। এই বারবার করে এই রাজ্যের মানুষকে কেন এনআরসি নোটিশ ধরানো হচ্ছে, তাও ধরাচ্ছে কে? আসাম সরকার। বলছে আসাম সরকার পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু ধরায়নি নোটিশ, যাকে ধরি বলছেন এখনো নোটিশ পায়নি। তো যিনি নোটিশ পায়নি সেই নোটিশটা কিভাবে তৃণমূল নেতার বাড়িতে চলে যাচ্ছে, সেই নোটিশটা কিভাবে মিডিয়ার কাছে চলে যাচ্ছে। তো বিষয়টা এই যেটা পরিষ্কার যে নোটিশটা বাস্তবিক, এই নোটিশটা কোনো গুরুত্ব আছে কিনা বা সেই নোটিশটা বাস্তবিক নোটিশ কিনা সেটাও একটা দেখার বিষয় আছে। তো সুতরাং এখানে সম্পূর্ণভাবে একটা গুছানো, মানে যার উদ্দেশ্যে নোটিশ, যাকে নোটিশ দেওয়া হচ্ছে সে বলছে তার কাছে নোটিশ যায়নি, তাহলে নোটিশটা আসলো কিভাবে এবং নোটিশটা পেলো কিভাবে, আর পেয়ে থাকলেও সেটা তৃণমূল নেতারা কিভাবে জানছে সেই বিষয়টা, আর মিডিয়া কিভাবে জানছে সেটা সবচেয়ে জানার বিষয়। এই নোটিশটা কি তাহলে মিথ্যা? আমাদের বিজেপির বন্ধুরা কি বলতে পারবেন এই নোটিশটা কি মিথ্যা? এটা আসাম গভর্নমেন্টের আসাম থেকে আসা নাই, উত্তম ব্রজবাসী কি নোটিশ পাননি? হ্যালো, ওনারা অ্যাকসেপ্ট করুক যে বাংলায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, ওনারা বর্জন করুক যদি বাংলাকে ভালোবাসে বিজেপি।
একটু আগে যেটা বললেন নোটিশ পায়নি, তাহলে কি উনি বলতে পারবেন এই নোটিশটা কি আসামের ওইখান থেকে ইস্যু হয় নাই, এনআরসি থেকে ইস্যু হয় নাই? এখানে তো স্পষ্ট ভাষা লেখা আছে বিফোর দ্য মেম্বার ফরেনার ট্রিব্যুনাল কোকরাঝার বিটিসি, এটা তো স্পষ্ট আছে। তো ওনারা এত বড় মিস্টেক কিভাবে করতেছে? উনি যেভাবে বলছেন যে মিস্টেক, এটা তো আমরা পশ্চিমবাংলার আমাদের মা আছে, এখানে আমাদের পশ্চিমবাংলার বাঙালিদের গর্ব আছে, তো কেন? আর উত্তম কুমার কুচবিহার, আচ্ছা ঠিক আছে অঞ্জলি শীল পায় নাই, উত্তম কুমার কুচবিহারের নোটিশ কি হাতে পায় নাই? আপনি বলতে পারবেন কেন দেওয়া হলো ওনাকে? কেন কেন এইভাবে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে? সরকার নাই, বিজেপির সত্তা নাই বলে এত কেন? ব্রেকের পরে আমরা ফিরছি এই অনুষ্ঠানে, একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে আরো একজন বাসিন্দার কাছে এনআরসি নোটিশ এসছে এবং এসছে অসম থেকে। অসম সরকার তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। যদিও সেই মহিলা তিনি বলছেন যে তিনি অঞ্জলি শীল, তিনি কোনো নোটিশ পাননি, কিন্তু সরকারের কাছে এসে পৌঁছেছে বা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই তিনি নবান্নে সেই নোটিশ দেখাচ্ছিলেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমি অলোকদা আপনার কাছে আসবো। আপনি বলছেন বা আপনারা যেটা বলতে চাইছেন যে যাকে পাঠিয়েছে তিনিই পেলেন না, প্রশাসনের কাছে চলে এলো। খুব স্বাভাবিকভাবে প্রশাসনের কাছেই তো আসবে। এর আগেও উত্তম ব্রজবাসী যে নোটিশটা পেয়েছিলেন সেটা তো রাজ্যের পুলিশের কাছে আসে, পুলিশ গিয়ে তাকে সার্ভ করে, কিন্তু সেই ব্যক্তি আবার রাজ্য প্রশাসনেরই দ্বারস্থ হন। আমার বক্তব্য পরিষ্কার যে এ রাজ্যের বাসিন্দা তারা, কেন অন্য রাজ্যের সরকার একে নোটিশ পাঠাবেন, এনাদেরকে নোটিশ পাঠাবেন? না না, বিষয়টা হচ্ছে সবার আগে জানতে হবে যে তার কাছে নোটিশ এসছে কিনা। আজকে তার কাছে নোটিশটা আসার আগে অবশ্যই প্রশাসনের কাছে আসবে, কিন্তু সেই নোটিশটা যেই ব্যক্তির নামে নোটিশ এসেছে সেই ব্যক্তিকে না দিয়ে তৃণমূল নেতার কাছে গিয়ে পৌঁছলো, সেটা আমার সবার আগে প্রশ্ন। সেটা আগে তাদেরকে জিজ্ঞেস করুন। ওটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু নোটিশটা আসবে কেন? সেই নোটিশটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু নোটিশটা আসবে কেন সেটা আগে জিজ্ঞেস করুন। আসাম রাজ্য পশ্চিম আগে তো নোটিশটা দিবে কেন? অলোকদা আগে তো নোটিশ, তারপরে এই নোটিশ তৃণমূল নেতার কাছে না সংবাদ মাধ্যমে এসছে, সেটা বড় প্রশ্ন নয়। আমার বক্তব্য এই নোটিশটা আসবে কেন? আসাম সরকারের কি অধিকার আছে এ রাজ্যের বাসিন্দাকে নোটিশ পাঠানোর? আপনি আগে সেটা বলুন। আগে তো নোটিশ, তারপরে সেটা কার কাছে এসছে, কে রিসিভ করেছে সেটা বিষয়। আগে তো নোটিশটা লেখা হয়েছে। না না, আপনি একদম মূলে যান। আগে তো নোটিশটা লেখা হয়েছে। যেই ব্যক্তির কাছে নোটিশ, আগে তো নোটিশটা লেখা হয়, তারপরে তো পাঠাবে। সেই ব্যক্তি কি পশ্চিমবঙ্গবাসী না সেই ব্যক্তি আসামবাসী ছিলেন, সেটা আপনারা দেখুন। না না, যদি সেই ব্যক্তি এটা নোট করা হোক যে বলা হচ্ছে যে থেকে থাকে, তার মানে অঞ্জলি শীল কি পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা না? আপনি এটা বলছেন। বিজেপির একটা বক্তা এইভাবে কথা বলছে যে ও পশ্চিমবঙ্গ বসে কিনা, এটা আগে দেখতে হবে। রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, যেইভাবে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আজকে কালচিনি ব্লক আমার প্রশ্ন, অনুপ্রবেশকারী যে দেশেরই হোক, সে রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, আমেরিকা থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, যে কোনো দেশ থেকে আসুক, আসছে কি করে, অনুপ্রবেশ হচ্ছে কি করে? আপনারা মূল সমস্যায় যাচ্ছেন না অলোকদা। আজকে সংখ্যা তাদের বেড়ে গেছে, আপনারা দেখুন না অলোকদা, মূল সমস্যায় যান। সমস্যার মূল কোনটা? প্রবেশ করছে কি করে? আজ বাংলাদেশি, রোহিঙ্গারা কিংবা পাকিস্তানের লোকজন যেই আসুক, ঢুকছে কি করে? বিএসএফ কি করে তাহলে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করতে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি করছে? এবং সিএতে তো ওনাদের সঙ্গে আপনারা যদি কোশ্চেন করেন, ওনাদের একটাই কথা থাকে, ওই হিন্দু মুসলিম ঘুরায় আনবে। কিন্তু আজকে যেভাবে বাংলাকে টার্গেট করা হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে উনি কিভাবে বলতে পারে যে অঞ্জলি শীল এই রাজ্যের বাসিন্দা অথবা আছে কি না? এটা কিন্তু বিজেপিকে জবাব দিতে হবে। উনি কিভাবে এই কথাটা বললো? অঞ্জলি শীল এইখানে 25 বছর আগে থেকে বিয়ে করে এখানে বসবাস করতেছে। আর আসাম কি ইন্ডিয়া থেকে বাইরে? আসাম কি ইন্ডিয়া থেকে বাইরে যে ওনাদেরকে নাগরিকত্ব সিদ্ধ করতে হবে?
ভোটার কার্ড কে ইস্যু করেছে, আধার কার্ড কে ইস্যু করেছে, প্যান কার্ড কে ইস্যু করেছে? আর রোহিঙ্গা যদি ঢুকে থাকে তাহলে বর্ডারের গৃহমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করা হোক। বর্ডারে বিএসএফ কার আন্ডারে আছে? বর্ডারে বিএসএফ কার আন্ডারে আছে? গৃহমন্ত্রী কি করতেছে? নিশিক পারমানিক এতদিন কি করলো? টাকা খায় খায় সবাইকে প্রবেশ করানো হয়েছে, তাহলে রোহিঙ্গাকে ধরা কেন হচ্ছে না? এটা কিন্তু বিজেপিকে জবাব দিতে হবে। বাংলাকে টার্গেট, বিজেপি বাংলাতে জিতে না বলে বাংলাকে টার্গেট করা, এটা মেনে নেওয়া যায় না। নোটিশ ইস্যু করবে কেন? পশ্চিম বাংলার বাসিন্দাকে আসাম সরকার নোটিশ ইস্যু করবে কেন? সেই জবাবটা বিজেপিকে দিতে হবে। সেই জবাবটা বিজেপিকে দিতে হবে। মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, লড়াই করতেছে। অঞ্জলি শীলকে আপনি বিদেশি কিভাবে বলছেন? অঞ্জলি শীল ফালাকাটার বাসিন্দা, আলিপুরদুয়ার জেলা থেকে আপনি একটা অযথা চিৎকার করে কোনো লাভ নেই। যে বা যার নামে নোটিশ আসুক তার পরিবার তো উদ্বিগ্ন থাকবে। তারা ভারতবাসী কিনা এটা তাকে প্রশ্ন করা হচ্ছে এবং তাকে জবাব দিতে হবে, হাজার ঘন্টা ডকুমেন্টস দিতে হবে, তারপরেও যে সেখানে মিটে যাবে তা নয়। এভাবে এনআরসি কি মানে যে কেউ যাত্রার মানে পরিচয়পত্র এবং সে সেখানকার বাসিন্দা কিনা জানতে চাইবে? মানে আপনাকে অলোক মিত্রকে বিহার সরকার বলতে পারে অলোক মিত্র কাছে এনআরসি নোটিশ পাঠিয়ে দিতে পারে, অলোক মিত্র এই রাজ্যের বাসিন্দা কিনা জানবে বিহারের কোন সরকার। উত্তরপ্রদেশ থেকে নোটিশ আসতে পারে যে অলোক মিত্র এই রাজ্যে বসবাস করে কিনা। অঞ্জলি শীল তো পরিযায়ী শ্রমিক নন, তিনি তো ফালাকাটাতেই রয়েছেন। তখন কি বলবে বিজেপি? পশ্চিমবঙ্গের সরকার যদি গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রীকে যদি নোটিশ যদি করে তাহলে কি হবে? তখন আপনারা কি বলবেন? তাহলে পশ্চিমবঙ্গের যারা বসবাস করছে তাদেরকে আসাম গভর্নমেন্ট কিভাবে নোটিশ করছে? যেটা জন্মসূত্রে ঠিক আছে, না না না, সে যদি কখনোই পারবে না, ওনাদের বাবাদের কাছে নোটিশ দিয়েছে, খোঁজ নিন ভালো করে আপনি। যে ব্যক্তি অলোক বাবু একটু খোঁজ নিন ভালো করে, কেন যায় নাই? তাহলে এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে আপনারা কিভাবে নোটিশ পাঠাচ্ছেন? আসামের বাসিন্দা পশ্চিমবঙ্গের মানুষকে নোটিশ পাঠাবে কেন আপনি জানেন না? আপনাকে জানতে হবে 1971 এর পরে 24 মার্চ 1971 এর পরে যারা বসবাস করে এর আগে রাজবংশী উত্তম ব্রজবাসীকে নোটিশ পাঠানো হলো। মিথ্যাচার তোলাবাজিটা আপনাদের সমস্যা। আজকে পশ্চিমবঙ্গের নাগরিক, আরে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে মানে এটা প্রমাণ ছাড়া আপনি কি করে বলছেন যে পশ্চিমবঙ্গের বাসিন্দা না? তাহলে কাল তো আপনাকে যে কেউ বলে দেবে যে অলোক মিত্র এই রাজ্যের বাসিন্দাই নন। আসাম সরকারকে নোটিশ করতেই পারে। আজকে বিজেপির আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের প্রবক্তা হয়ে আপনি এটা কিভাবে বলছেন অঞ্জলি শীল পশ্চিমবঙ্গের বাসিন্দা না? তাকে নাগরিকতা সিদ্ধ করতে হবে, তার জবাব কিন্তু বিজেপিকে দিতে হবে, তার জবাব বিজেপিকে দিতে হবে। আপনি এই কথাটা কিভাবে বলছেন? আপনি এটা কিভাবে বলছেন? না, অঞ্জলি শীল পশ্চিমবঙ্গের বাসিন্দা না। অলোকদা, আপনি কাউকে বলছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় যখন, তাহলে প্রমাণ তো আপনাকেই করতে হবে যে উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, এই তার ডকুমেন্টস। অলোকদা, আপনি যখন কাউকে বলছেন সে এই রাজ্যের বাসিন্দা নয়, তাহলে প্রমাণ আপনাকে করতে হবে। তিনি তো এই রাজ্যে বসবাস করছেন, এই রাজ্যের বাসিন্দা তিনি বলছেন। আপনি যখন কাউকে দাগিয়ে দিচ্ছেন যে এই রাজ্যের বাসিন্দাই নন, তাহলে প্রমাণটা তো আপনাকে করতে হবে না? ভাগ্য ভালো পশ্চিমবাংলায় আপনারা না, পশ্চিমবাংলায় আসলে তো আরো কি করবেন আপনারা? আপনি এটা কিভাবে বললেন অলোক বাবু? অলোকদা, এটা যা করছেন রাজ্যে রাজ্যে অশান্তি ছড়ানোর কাজ হচ্ছে। আসামের ছিল কিনা সেটাকে অলোক বাবু আপনাকে না না, আপনি এটা কিভাবে বললেন যে অঞ্জলি শীল পশ্চিমবঙ্গের বাসিন্দা না? অলোক বাবু, আপনি এটা কিভাবে বললেন? প্রমাণ করুন উনি বাসিন্দা না। আপনি অনলি কোন বলেছেন একটু আগে, সেই কথা আপনি শুনেছেন না? এটা বলতে পারেন না যে ওনাকে নাগরিকত্ব সিদ্ধ করতে হবে? আপনি শুনেছেন? আমি কি গ্যারান্টি হতে পারে অঞ্জলি শীল কোন একটা দলকে ভোট দিয়েছে আপনার ওখানে গেলে? আমি বলেছি আপনাকে, আরে এখানে বাঙালি আছে না, বাঙালি বলে কি আমাদের অধিকার না? এই তো আপনি বলে দিলেন বাঙালি আর অবাঙালি, এই তো আপনি বলে দিলেন। আপনাদের ভাজপার এইটাই তো করতো, এইটাই হলো মেন মোটো যে বাঙালি ও বাঙালি। তাহলে আপনি বাঙালিকে মারছে কেন বিজেপি? বাঙালিকে মারছে কেন গুজরাটে? বাঙালিকে হেনস্থা করা হচ্ছে কেন
উত্তরপ্রদেশে বাঙালিকে দিল্লিতে মাছ বিক্রি করে হচ্ছে বলে হেনস্থা করে হচ্ছে না, আপনি একটা বাঙালি হয়ে প্রতিবাদ কেন করছেন না? আপনি যে একটু আগে বললেন আমি বাঙালি না, আপনি তো বাঙালি, কিন্তু আপনি বাঙালি হয়ে প্রতিবাদ কেন করছেন না? জবাব দিন। উত্তরপ্রদেশে যেভাবে মারা হচ্ছে বাঙালিদের, দিল্লিতে মাছ বাজারে যেভাবে মারা হলো বাঙালিদের, গুজরাটে যারা শ্রমিক বাঙালি তাদেরকে হেনস্থা করা হলো, তার জবাব আপনি দিন। আপনি এত বড় বাঙালি যদি হয়ে থাকেন জবাব কেন দিচ্ছেন না? প্রতিবাদ কেন করছেন না? বাঙালি ও বাঙালির কথাটা বলবেন না। আপনারা এই জাতপাত করেই দেশটাকে নষ্ট করতে যাচ্ছেন। আজকে আপনারা পশ্চিমবাংলাতে সত্তাতে আসেন নাই, তার রাগ আজকে এনআরসি নোটিশ পাঠাবেন আপনি। আর আপনাদের এত বড় সাহস, অঞ্জলি শীলকে আপনি কিভাবে বললেন ও নাগরিক কিনা সেটা সিদ্ধ করতে হবে? আপনি কে এটা বলনে वाला? আসাম সরকার কে পশ্চিমবাংলায় মানুষকে নোটিশ পাঠানে वाला? এটা জবাব আপনাকে দিতে হবে। আর আপনি এই কথাটা কিভাবে বললেন? উনার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, জমির কাগজপত্র আছে, তার সত্ত্বেও উনাকে নোটিশ পাঠানো হলো। আর আপনি আলিপুরদুয়ারে বসে পশ্চিমবাংলায় রাজনীতি করতেছেন আর বলতেছেন যে অঞ্জলি শীলকে আলিপুরদুয়ার জেলার পশ্চিমবাংলায় বাসিন্দা কিনা এটা সিদ্ধ করতে হবে। আপনি সাপোর্ট করছেন আসাম গভর্নমেন্টের দুর্নীতিকে, এটা আপনাকে জবাব দিতে হবে। সমস্ত আলিপুরদুয়ার জেলা ভাজপাকে জবাব দিতে হবে। ঘরে ঘরে জবাব নিবে মানুষ, টিএমসি শুধু না, মানুষ নিবে এই জবাব। হায়দারদা, এই জায়গাতেই আমার জানতে চাওয়ার যে এই যে অঞ্জলি শীলদের মতন মানুষের কাছে যখন এই ধরনের নোটিশ আসছে, বা অঞ্জলি শীল তিনি বলছেন তিনি হয়তো হাতে পাননি কিন্তু তিনি শুনেছেন, খুব স্বাভাবিকভাবেই তারা তো উদ্বিগ্ন। এই জায়গাতে দাঁড়িয়ে সরকার, শাসক দল তারা ঠিক কি করছে? হায়দার সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা জানতে চাইলাম, এই যে একের পর এক ব্যক্তি কাছে যে নোটিশ আসছে, এনআরসি নোটিশ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার বা শাসক দলের যে ভূমিকা সেটাকে কিভাবে দেখেন? দেখুন, মানে আপনি কেন্দ্র সরকারের কথা বলছেন তো? দেখুন, আমি বলছি যে ভাজপার মানসিকতাটা আপনারা ভালো করে বুঝেন। একটু আগে তো দেখলেন যে ভাজপার প্রবক্তা উনি বলে দিলে আমাকে যে আপনি তো একটা বাঙালি না। এখানে বাংলার না, পশ্চিমবাংলায় প্রত্যেকজন যারা বসবাস করে প্রত্যেকজন বাঙালি, প্রত্যেকজন ভাষা নিয়ে সব নিয়ে নিজের রাজ্যকে নিজের সবাই সব প্রেম করে। আজকে এইখানে উনি যে কথাটা বললেন, উনি তো একটা বাঙালি। এটা কেন মনে হচ্ছে যে কোথাও গিয়ে বাংলাকেই টার্গেট করা হচ্ছে? এটা কেন মনে হচ্ছে? এই জন্য মনে হচ্ছে যে একদিন এরকমও গিয়েছে যে বাংলা পথ দেখায়, তোর পথ দেখায় আপনার কি বলে পুরো দেশটাকে। আজকে যেভাবে উত্তম কুমারকে আসামের গভর্নমেন্ট থেকে নোটিশ আসলো, আজকে অঞ্জলি শীলকে নোটিশ আসলো, আজকে হেমন্ত বিশ্ব শর্মা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, নিশীথ প্রামাণিক, গৃহমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সবাই আসছে পশ্চিমবাংলায় সত্তা দখল করার জন্য এমএলএ ইলেকশনে, কিন্তু পারে নাই। এমপি ইলেকশনে ভালো রেজাল্ট করতে পারে নাই। তারই রাগ প্রত্যেকটা জায়গা কেন্দ্র সরকার হিটলার শাহী করে রাজত্ব করেছে, কিন্তু কম বেশি করে, কিন্তু একমাত্র মমতা ব্যানার্জিকে নতমস্তক করতে পারে নাই। তার রাগ উনারা হেনস্থা করছে যে আম জনগণকে। এইভাবে চাই এনআরসি নাম করে হোক। হায়দার সাহেব, এই যে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও এসআইআর চালু হবে, অগস্ট থেকে এই এসআইআর এর কাজ শুরু হবে, তারপরে এই অসম সরকারের পক্ষ থেকে একের পর এক নোটিশ আসছে, কারো নামে এনআরসি নোটিশ আসছে, অন্যান্য রাজ্যগুলোতে বাংলা ভাষীরা তারা আক্রান্ত হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই সব কিছু কি কারণে করছে বলে মনে হয়? কি কারণের পেছনে? পুরোটাই কি রাজনৈতিক কারণ, না এই প্রশাসনিক কাজগুলোর প্রয়োজনীয়তাও রয়েছে? পুরাটাই রাজনীতিক কারণ, পুরাটাই রাজনীতিক কারণ। কারণ হলো পশ্চিমবাংলার মানুষ অ্যাকসেপ্ট করে নাই ভাজপার যে নীতি আছে, বা নরেন্দ্র মোদী বা গৃহমন্ত্রী অমিত শাহ যে নীতি আছে সেটাকে অ্যাকসেপ্ট করে নাই। ওনারা এই অ্যাকসেপ্টটাকে জোর জবরদস্তি চালিয়ে যাইতে চাচ্ছেন। আপনারা ভালো করে দেখুন, সুপ্রিম কোর্টের গাইডলাইনটাকে অবহেলনা করে বুলডোজার চালায় যে উত্তরপ্রদেশে, সেই জিনিসটা এখানে করতে পারে নাই। সত্তার যে পাওয়ার, যে হিটলার শাহী, সেই হিটলার শাহীটাকে মমতা দিদি করতে দেয় নাই, পারে নাই। পশ্চিমবাংলার মানুষরা অ্যাকসেপ্ট করে নাই।
তার জন্য ওনারা এইভাবে হেনস্থা খরচা হচ্ছে। লজ্জা লাগে হিন্দুস্তানে বসে আমরা এক জায়গা বসে তৃণমূল বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে এই নোটিশ পাঠানো নিয়ে সরকারকে অসম সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে এমনিতে আক্রমণ করেছে কংগ্রেস সিপিএম। অলোকদা প্লিজ প্রশ্ন শুনুন। অলোকদা প্রশ্ন শুনুন। প্রশ্ন শুনুন। এই যে অসমে যে এনআরসির কথা বলা হচ্ছে, এদিকে এসআইআর হবে রাজ্যে, অগস্ট মাস থেকেই হয়তো হতে পারে শুরু এসআইআর এর কাজ, প্লাস হচ্ছে একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অন্যান্য রাজ্যগুলোতে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে, এগুলো কেন বলে মনে হয়? সত্যিই কি এগুলোর প্রয়োজনীয়তা আছে এই প্রশাসনিক কাজগুলোর, নাকি যেটা তৃণমূল বলছে সেটাই তারা ঠিক বলছে যে বাংলাকে কোথাও গিয়ে টার্গেট, আপনারা বাংলা অধিকার করতে পাচ্ছেন না, ভোটে জিততে পাচ্ছেন না, তাই এই পদগুলো বেছে নিচ্ছেন? আমি একটা কথা বলি, হায়দার সাহেবকে একটু চুপ করতে বলুন, আমি কথা বলি শুনুন। বিষয় সেটা না, আজকে পশ্চিমবঙ্গে এনআরসির প্রয়োজন আছে। আপনার কথাতে ঠিক হবে না, সত্যি জিনিসটা সামনে মাস থেকে 30 তারিখ সংশোধনের কাজ, সেখানে নোটিশ দেওয়া আছে। আজকে মমতা ব্যানার্জি কালকে পরশুদিন আজকে পরিষ্কার বলেছে যে এটা আমরা মানবো না, দরকার পড়লে আন্দোলন করব, দরকার পড়লে ঘেরাও করব। এই যে কথাগুলো বলে মমতা ব্যানার্জি নিজে একটা দাঙ্গা এসআইআর করে বিহারে 52 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। এই 52 লক্ষ ভোটার তো 2024-এ, তার মধ্যে যদি 50% ভোট দেয় তাহলে তো তারা ভোট দিয়েছিল 24 সালে। 30টা না শুনে আজকে সাংসদ নির্বাচিত হয়েছে তাদের ভোটে কেউ, সেই সাংসদরা কি হবে? তাদেরকে বাতিল করা হবে কি? যাই হোক, আজকে আমাদের সময় নেই, তবে আমাদের এই রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ইস্যু উঠে আসছে, এই সমস্ত দিকগুলোতে আমাদের নজর থাকবে। হায়দার সাহেব এবং অলোকদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।